আচ্ছা চলো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নার্ভ সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব নার্ভ সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র। ঠিক আছে। ঠিক আছে, নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমত আমরা জেনে নেব। হ্যালো, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, জীববিদ্যা থেকে। বুঝতে পেরেছো? নার্ভাস সিস্টেম পড়েছো আগে এটার উপর? দেখো, নিউরন দ্বারা গঠিত। এই নার্ভাস সিস্টেমটা হচ্ছে নিউরন দ্বারা গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে নিউরন দ্বারা গঠিত স্নায়ুতন্ত্র, যেটা জীব তার জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যম দিয়ে কি করে, নিজ পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের সহায়তায় নানান জৈবিক কাজের অর্থাৎ ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ, তাদের যে জৈবিক কাজ সেগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ বা বজায় রাখে। একে আমরা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলে থাকি। কি বলেছি? নিউরন দ্বারা গঠিত এই স্নায়ুতন্ত্রটি, ঠিক আছে, বা নার্ভাস সিস্টেমটি, যেটি কিনা এই তন্ত্রটি, যেটির দ্বারা জীব জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যম দিয়ে নিজ পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের ঠিক আছে সহায়তা প্রদান করে, সহায়তা নিয়ে, সাহায্য নিয়ে জৈবিক কাজের যে সমন্বয় সাধন বা সুষ্ঠু নিয়ন্ত্রণ বজায় রাখে তাকে আমরা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে থাকি। এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে অনেকগুলো কাজ থাকে। যেমন ধরো, পরিবেশ ও প্রাণীদেহের মধ্যে কি করে এটি, বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্য দিয়ে সমন্বয় সাধন করে থাকে। ঠিক আছে, বিভিন্ন যন্ত্র থাকে আমাদের প্রাণীদের, বিভিন্ন প্রাণীদের শরীরে। সেগুলো কি করে, বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মাধ্যম দিয়ে একটা সমন্বয় সাধন ক্ষমতা তৈরি করে এবং তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে। আরও যদি দেখি, বাহির ও ভিতর, ঠিক আছে, বাহির ও ভিতর অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুদিক থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। তথাপি আরও যদি দেখি আমরা, অনুভূতি, ঠিক আছে, স্নায়ু স্পন্দনের সাহায্যে পরিবহন করে এবং নির্দিষ্ট কেন্দ্রে প্রেরণ করে দেয় এটি। স্নায়ুতন্ত্র অনুভূতি প্রদান করে এবং পরিবেশের যে পরিবেশের পরিবর্তনের মোকাবিলার একটা সামঞ্জস্য রক্ষার জন্য উপযুক্ত নির্দেশ দান করে থাকে এটি পরিবেশের পরিবর্তনের মোকাবিলার সময়। এবং আরও যেই দেখি গ্রন্থিসমূহের যে ক্ষরণ, বিভিন্ন গ্রন্থি থেকে আমরা দেখেছি ক্ষরণ হয় মানব শরীরে, বিভিন্ন গ্রন্থিসমূহের যে ক্ষরণ এবং পেশি সংকোচন এবং প্রসারণে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে স্নায়ুতন্ত্র। তাছাড়া প্রয়োজনে নিরোধকরণে কাজ করে থাকে। আমরা স্নায়ুতন্ত্রকে অনেকগুলো ভাগ করে নিয়েছি, যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা আবার দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে, আরেকটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা আবার দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে 12 জোড়া কর্টেক স্নায়ু, একটা হচ্ছে 12 জোড়া কর্টেক স্নায়ু, আরেকটা হচ্ছে 31 জোড়া সুষুম্না স্নায়ু। ঠিক আছে, পরবর্তী স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র আহ,
31 জোড়া এই যে সুষমা কাণ্ড আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে, সুষুম্না কাণ্ড, আরেকটা হচ্ছে প্রান্তিক স্নায়ুতন্ত্র, একে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে 12 জোড়া কোয়াড্রিক স্নায়ু আর একটা হচ্ছে 31 জোড়া সুষুম্না স্নায়ু, ঠিক আছে। পরবর্তী যেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক বা স্বতন্ত্র সিম্প্যাথেটিক, আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, স্বতন্ত্র ও পরাস্বতন্ত্র যাকে বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখেছি যে সমগ্র স্নায়ুতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভ সিস্টেম, যেটাকে দুই ভাগে ভাগ করা আছে, মস্তিষ্ক তথা ব্রেন, স্পেন্ড কর্ড অর্থাৎ সুষুম্না স্কান্ড। তারপর আরেকটা যেটা প্রান্তিক স্নায়ুতন্ত্র পেরিফেরাল নার্ভ সিস্টেমকে, এই পেরিফেরাল নার্ভ সিস্টেম যেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্গত সমস্ত ধরনের যে স্নায়ু, সেই সমস্ত ধরনের স্নায়ু নিয়ে প্রান্তিক স্নায়ুতন্ত্র গঠিত হয়ে থাকে। তাহলে কোথা থেকে নির্গত হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ সেন্ট্রাল নার্ভ সিস্টেম থেকে এটা নির্গত হচ্ছে এবং সমস্ত ধরনের সেখান দিয়ে স্নায়ু নিয়ে প্রান্তিক স্নায়ুতন্ত্র গঠন করা হচ্ছে। এরা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা বলেছি যে একটা হচ্ছে কর্টেক্স স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ, যেটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উদ্যোগিত করে, যেটা হচ্ছে 12 জোড়া স্নায়ু থাকে এর মধ্যে। তারপরে যেটা বললাম সুষুম্না স্নায়ু আর স্পাইনাল নার্ভ, ঠিক আছে, স্পাইনাল নার্ভস, এটি কাজ যদি আমরা দেখি, এটি হচ্ছে কাজনের স্পাইনাল নার্ভ, যেটা হচ্ছে সুষুম্না কাণ্ডে প্রায় 31 খণ্ডক নিয়ে গঠিত হয়ে থাকে এবং প্রত্যেক স্পাইনাল খণ্ডক থেকে, ঠিক আছে, এক জোড়া করে মোট 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু বের হয়। পরবর্তী আমরা যদি দেখি স্বয়ংক্রিয় বা অটোনমিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এই নার্ভাস সিস্টেম সমস্ত স্নায়ু আন্তর্যন্ত্র বা অঙ্গে বিস্তৃত থেকে এদের ক্রিয়াকলাপ মানে কাজ করার যে ক্ষমতা এবং নিজের দেহের পেশিকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং এই জন্য এদেরকে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে থাকি, ঠিক আছে। স্নায়ুতন্ত্রকে আমরা দুই প্রকার কোষ নিয়ে গঠিত হতে দেখা যায়। স্নায়ুতন্ত্র প্রধানত দুই প্রকার কোষ নিয়ে গঠিত, একটা হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ, আরেকটা হচ্ছে নিউরোগ্লিয়া বা ধারক কোষ, ঠিক আছে। তাহলে স্নায়ুতন্ত্রের উপাদান হিসাবে আমরা স্নায়ুতন্ত্রকে প্রধানত দুই প্রকার ভাগ করেছি, কোষ কোষ দিয়ে গঠিত, দুই প্রকার কোষ নিয়ে গঠিত, একটা হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া বা ধারক কোষ, ঠিক আছে। এবার আমরা এই স্নায়ুতন্ত্রের নিউরন বা স্নায়ু কোষ নিয়ে আলোচনা করব। এটা একটা কিন্তু আদর্শ নিউরনের দুটি প্রধান অংশ হয়ে থাকে। যেমন যদি আমরা দেখি এই নিউরনটা কি না, কোষদেহে নিউরনের প্রধান বা প্রকৃত কোষ অংশ, কোষদের অপর নাম হচ্ছে প্যারিক্যারিয়ান বা নিউরোসাইটন বা সোমা বা সেন্ট্রন, ঠিক আছে। এদের কোষদেহ সবসময় গোলাকার বা সংকোপ বা নক্ষত্রকার হয়ে থাকে। এদের কোষদেহে দানাময় নিউরোপ্লাজম থাকে এবং একটি বড় নিউক্লিয়াস থাকে, কখনো দুটি নিউক্লিয়াস থাকে এদের দেহে, ঠিক আছে। এছাড়া থাকে প্রচুর ক্ষার শক্ত নিসেল দানা থাকে এবং মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ঠিক আছে, সেন্ট্রোজম, অসংখ্য সুতোর মতো নিউরোফাইব্রিল এদের দেহে কিন্তু থাকে। এটা হচ্ছে নিউরন। তারপরে আমরা যেটা দেখেছি নিউরোগ্লিয়া বা ধারক কোষ, যেটা এই নিউরোগ্লিয়া বা ধারক কোষ, যেটি হচ্ছে নিউরন ব্যতীত স্নায়ুতন্ত্রের অন্যতম গঠনগত উপাদানের নাম হচ্ছে নিউরোগ্লিয়া, নিউরন ব্যতীত। এটি বিশেষভাবে পরিবর্তিত এক প্রকার যোগ কলা যেটাকে আমরা বলি, ঠিক আছে, এটা হচ্ছে যোগ কলা এবং স্নায়ুতন্ত্রের গভীরতম অংশে ধূসর বস্তু ও শ্বেত বস্তু উভয় অংশে নিউরোগ্লিয়া থাকে। তাহলে স্নায়ুতন্ত্রের যে গভীরতম অংশ, সেখানে ধূসর বস্তু বা শ্বেত বস্তু উভয় অংশের মধ্যে আমরা কি দেখতে পাই, নিউরোগ্লিয়া দেখতে পাই। স্নায়ুতন্ত্রের মোট কোষ সমষ্টি প্রায় 90%, ঠিক আছে।
এই 90% নিউরোগ্লিয়া এবং 10% নিউরন। কি বলেছি, স্নায়ুতন্ত্রের মোট যে কোষ সমষ্টি তার মধ্যে 90% হচ্ছে নিউরোগ্লিয়া এবং 10% হচ্ছে নিউরন। ক্লিয়ার? নিউরনের মতো এদের স্নায়ুস্পন্দন পরিবহন ক্ষমতা নেই এবং বিভিন্ন আকার আকৃতির নিউরোগ্লিয়া থাকে, যেমন হচ্ছে মাইক্রোগ্লিয়া ক্ষুদ্রাকার থাকে, এটা ক্ষুদ্রাকার মাইক্রোগ্লিয়া, এবং অলিগোডেন্ড্রোগ্লিয়া যেটা হচ্ছে স্বল্প প্রবর্তকযুক্ত, এবং অ্যাস্ট্রোসাইট যেটা হচ্ছে তারাকাকার, তারার মতো দেখতে। ঠিক আছে। আচ্ছা, নিউরোগ্লিয়ার কাজ যদি আমরা দেখি, নিউরোগ্লিয়া হচ্ছে কি কাজ করে না, এটা ধারক কোষ রূপে কাজ করে সবসময়। এবং মাইক্রোগ্লিয়া আগ্রাসী মনোভাব থাকে, আগ্রাসী কোষ রূপে স্নায়ু কোষকে রক্ষা করে, সবসময় রক্ষা করে আগ্রাসী কোষ রূপে, এবং বিনষ্ট কোষকে অপসারিত করে দেয় এই মাইক্রোগ্লিয়া। ঠিক আছে। এবং যেটা বলেছিলাম অলিগোডেন্ড্রোগ্লিয়া, এই অলিগোডেন্ড্রোগ্লিয়া যেটা হচ্ছে নিউরনের মায়েলিন আবরণ গঠন করতে পারে এরা। তারপরে যেটা বলেছিলাম অ্যাস্ট্রোসাইট, এই অ্যাস্ট্রোসাইট রক্তবাহকে ঘিরে রেখে নিউরনের আয়ন পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে। এবং আমরা তথাপি নিউরন বা স্নায়ুকোষ সম্পর্কে আগে যেটা বলেছিলাম, এই নিউরন বা স্নায়ুকোষ যেটাকে আবার নিউরনের কোষদেহ থেকে উদ্ভব সূক্ষ্ম সূক্ষ্ম যে সুতার মতো, ঠিক আছে, নিউরনের কোষদেহ থেকে সৃষ্টি সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো প্রোটোপ্লাজমীয় অংশকে প্রবর্তক বলা হয়। এই নিউরন বা স্নায়ুকোষের একটা পার্ট থাকে যেখানে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেন্ডন আর একটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, ডেন্ডন আর অ্যাক্সন। অ্যাক্সনের অন্তঃসার অক্ষয়, ঠিক আছে, স্তম্ভ নামে পরিচিত। অ্যাক্সনের অন্তঃসার কি নামে পরিচিত? অক্ষীয়, ঠিক আছে, অক্ষীয় স্তম্ভ নামে পরিচিত। এটা অবশ্যই মাথা রাখবেন। এবং আমরা যদি দেখি নিউরনের কাজ কি, নার্ভ বা স্নায়ু স্পন্দন গ্রহণ করে প্রতিবেদনের সঙ্গে প্রেরণ করে থাকে এটি, এবং শারীরবৃত্তীয় কাজের নিয়ন্ত্রণ করতে এই নিউরনে কিন্তু কাজের মধ্যে একটা পড়ছে। তারপরে যদি আমরা দেখি নার্ভ, ঠিক আছে, বা স্নায়ু, সাধারণত যোগকলা তথা নিউরিলেমা, ঠিক আছে, এই নিউরিলেমা বেষ্টিত অক্সানকে আমরা স্নায়ুতন্ত্র বলি। ঠিক আছে। এবং স্নায়ুর যে প্রকারভেদ, স্নায়ুকে কয় ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তর্মুখী স্নায়ু, আরেকটা হচ্ছে বহির্মুখী স্নায়ু, আরেকটা হচ্ছে মিশ্র স্নায়ু। তিন ভাগে ভাগ করা হয়েছে স্নায়ুকে। ঠিক আছে। যেমন যদি আমরা দেখি অন্তর্মুখী স্নায়ুর উদাহরণ যদি আমরা দেখি, এর অপর নাম আছে সংবেদ নার্ভ। তাহলে অন্তর্মুখী স্নায়ু বা সংজ্ঞাবহ স্নায়ুর অপর নাম কি? সংবেদ নার্ভ। এদের শাখা প্রশাখা সমূহ জ্ঞানেন্দ্রিয় শেষ হয়ে যায়। এরা হচ্ছে উদাহরণস্বরূপ, এরা অলফ্যাক্টরি, ঠিক আছে, অপটিক্যাল, অডিটরি এবং করোটিড নার্ভ, এগুলো হচ্ছে অন্তর্মুখী স্নায়ুর উদাহরণ। তারপরে যদি আমরা দেখি চেষ্টীয় বা বহির্মুখী স্নায়ু, ঠিক আছে, এই ধরনের স্নায়ু কি হয়, চেষ্টীয় নিউরনের স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত হয় এবং এদের শাখা প্রশাখা পেশিতে শেষ হয়। ঠিক আছে। আমরা আগে কি জেনেছি, অন্তর্মুখী স্নায়ুর শাখা প্রশাখা কোথায় শেষ হয়? জ্ঞানেন্দ্রিয়ে শেষ হয়। আর এখানে বহির্মুখী স্নায়ু যেটা আছে, এদের শাখা প্রশাখা প্রায় পেশিতে গিয়ে শেষ হয়। এবং এদের উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, অকুলোমোটর বা অ্যাবডুসেন্স, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লাসাল, এগুলো হচ্ছে এদের উদাহরণ, বহির্মুখী স্নায়ু। তারপরে যেটা মিক্সড নার্ভ অর্থাৎ মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু যদি আমরা দেখি, ট্রাইজেমিনাল, ফেসিয়াল, ভেগাস নার্ভ, এগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। ঠিক আছে। এই ট্রাইজেমিনাল, ফেসিয়াল বা ভেগাস নার্ভ মিক্সড নার্ভ অর্থাৎ মিশ্র স্নায়ুর মধ্যে পড়ছে। স্নায়ু গঠনগতভাবে দুই ভাগে ভাগ করা হচ্ছে, যেটা বলেছিলাম, এই যে মিশ্র স্নায়ুকে আবার দুই ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে মেডুলেটর নার্ভ, ঠিক আছে, মেডুলেটর নার্ভ, আর একটা হচ্ছে নন মেডুলেটর নার্ভ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি আমরা প্রশ্ন করি, যেমন আরআরবি, এনটিপিসি, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমাদের জিহাতে অবস্থিত স্বাদ গ্রহণকারী অঙ্গাণুটির নাম কি? অলফ্যাক্টরি, নাকি গ্যাস্টেটরি, নাকি থার্মো রিসেপ্টর,
নাকি ফটো রিসেপ্টর? কোনটা সঠিক অ্যান্সার? আমাদের যে জিহা, এই জিহায় অবস্থিত স্বাদ গ্রহণকারী অঙ্গাণুটির নাম কি? আমাদের জিহাতে অবস্থিত স্বাদ গ্রহণকারী অঙ্গাণুটির নাম হচ্ছে গ্যাস্টেটরি। ঠিক আছে, গয়জাফল আকার একটু নোট করে নেবে। ঠিক আছে, গ্যাস্টেটরি হবে। আরআরবি এক্সামে এসেছিল, যেখানে আমরা প্রশ্ন দেখতে পেয়েছিলাম যে কর্নিয়া এবং রেটিনা, কর্নিয়া এবং রেটিনা দেহের কোথায় পাওয়া যায়? চোখ, নাক, কান, তালু। সহজ প্রশ্ন একদম। রেটিনা চোখের কোষে, তাই তো? রেটিনা, কর্নিয়া এবং রেটিনা হচ্ছে চোখে পাওয়া যায়। ইজি প্রশ্ন, চোখ। এইসব প্রশ্ন আবার গুলে দেবেন না আমার জন্য, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, পরবর্তী, মানবদেহের কোন পেশিটি দুই দিকে অর্থাৎ উভয় প্রান্তে সংযুক্ত থাকে না? কোন পেশি বলো তো? অ্যাডাক্টর নাকি জিহা নাকি বাইসেপ নাকি ট্রাইসেপ? অ্যাডাক্টর, জিহা, বাইসেপ না ট্রাইসেপ, কোনটা? কোন পেশিটি দুই দিকে অর্থাৎ উভয় প্রান্তে সংযুক্ত থাকে না? কারণ জানা? এটা হচ্ছে জিহা হবে, জিহা, জিহা। জিহার এক প্রান্ত সবসময় খোলা থাকে আর আর অর্থাৎ উন্মুক্ত থাকে, তাই তো? জিহার দেখবে এক প্রান্ত সবসময় খোলা, সবসময় উন্মুক্ত অবস্থায় থাকবে। পরবর্তী, মানব কান, আমাদের যে কান, এই কানের কোন অংশটি শব্দ গ্রহণের মাধ্যমে কম্পিত হতে পারে? অডিটরি নার্ভ, হ্যামার, পিন্না না টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটহ যাকে বলা হয়, কোনটা হবে? কোন অংশটি শব্দ গ্রহণের মাধ্যমে কম্পিত হয় মানুষ আমাদের কানের কোন অংশটি? না, না, না। টিম্প্যানিক মেমব্রেন, কর্ণপটহ, কর্ণপটহ। এই কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন, যেটি হচ্ছে শব্দ কানের টিম্প্যানিক মেমব্রেনকে কম্পিত করে বারবার, ঠিক আছে? আচ্ছা, অ্যালফ্যাক্টরি, এই অ্যালফ্যাক্টরি শব্দটি দেখা, অনুভব করা, গন্ধ না শোনা, কোনটার সাথে সম্পর্কিত বলো তো? অ্যালফ্যাক্টরি শব্দটি। দেখো, অ্যালফ্যাক্টরি রিসপেক্টর এটা সাধারণত গন্ধ নেওয়ার সাথে জড়িত থাকে, অবশ্যই মাথায় রাখবে, গন্ধ নেওয়ার। এটা অবশ্যই গন্ধ নেওয়ার সাথে জড়িত থাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো। চলো, 1 মিনিট।
একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছ? চলো, যেটা আলোচনা করেছিলাম, পরবর্তী, মানবদেহের কোন অঙ্গ সমতা বজায় রাখতে, ঠিক আছে, মেনশন ব্যালেন্স, অপশান দিচ্ছি আমি, সমতা বজায় রাখতে সাহায্য করে? কান, ব্রেন, না যকৃৎ, না হৃদয়? ব্রেন? ব্রেন নয়। ব্রেন কি করে হবে বলো? অবশ্যই, কিন্তু না, এখানে অঙ্গ সমতা বজায় রাখতে সাহায্য করে। মানবদের কোন অঙ্গ সমতা বজায় রাখতে সাহায্য করে? সমতা, সমতা। কান হবে, কান। পরবর্তী, কেন্দ্র, এখানে বলেছে কি ভালো লাগে, কোন অঙ্গ সমতা বজায় রাখতে সাহায্য করে? বুঝতে না যদি পারো বলো, ব্যাপারটা কি মানে জটিল মনে হচ্ছে নাকি? চলো, পরবর্তী, কেন্দ্রের স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত বলো তো? অপশান দেবো? সমঙ্গ নিয়ে, না মস্তিষ্ক, নাকি সুষমাস্কাণ্ড, নাকি মস্তিষ্ক সূচনাকাণ্ড, কোনটা হবে? রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মানুষের যে কান, এই মানুষের কানের কোন অংশের তিনটি হাড় শব্দের বিস্তার পরিবর্তন করে? মধ্যকান, না ভিতরের কান, না বাইরের কান, না অডিটরি স্নায়ু? মধ্যকান। মধ্যকানই হবে, তাই তো? সঠিক অ্যান্সার। আচ্ছা, মধ্যকানে কি অবস্থিত থাকে বলতো? এই যে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপস, ঠিক আছে,
এগুলো শব্দের পরিবর্তন করে। হ্যাঁ, এবং শব্দের যে পরিবর্তন, সে শব্দের পরিবর্তন করে থাকে এগুলো। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, স্নায়ুতন্ত্র। আচ্ছা, মানবদেহের কোন অঙ্গ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? যেখানে আমরা প্রশ্ন করেছিলাম। কর্ণ হবে, তাই তো? আচ্ছা, এই কর্ণ যেটি হচ্ছে দুটি সংবেদনশীল ক্রিয়াকলাপ সম্পাদন করে, যেমন হচ্ছে শ্রবণ এবং শরীরের ভারসাম্য। শ্রবণও ক্ষমতা করে এবং শরীরের যে ভারসাম্য না, এই ভারসাম্যকে রক্ষণাবেক্ষণ করে থাকে এই কর্ণ। ঠিক আছে? আমরা যে দেখি কর্ণের বিভিন্ন অংশ আছে, তাই তো? বহিঃকর্ণ, মধ্যকর্ণ, তাই তো? অন্ত হ্যাঁ, এই বহিঃকর্ণ যেটা হচ্ছে শব্দ তরঙ্গগুলি পিন্নার দিকে নির্দেশিত করে এবং কর্ণপটহের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে? এগুলো এই বহিঃকর্ণ, কানের যে পর্দা। এবং মধ্যকর্ণ যেটা, এটা কানের পর্দার সঙ্গে সম্পর্কিত থাকে। যখন হাতুড়ি কম্পিত হয়, যখন কম্পন করা হয়, শব্দের যখন কম্পন করা হয়, তখন এটি শব্দকে অপর দুটি হাড়ে প্রেরণ করে, অর্থাৎ নিহাই করে রাখে এগুলো সবসময়। ঠিক আছে? এই শব্দ তরঙ্গগুলি মূল তরঙ্গে প্রায় 20 গুণ পর্যন্ত বিবর্তিত হয় এই মধ্যকর্ণে। অন্তঃকর্ণ এটা হচ্ছে শরীরের ভারসাম্য রাখতে সাহায্য করে। অন্তঃকর্ণটা মেন হিসাবে কাজ করে এটা। ওই ৩ টের মধ্যে অন্তঃকর্ণ। আচ্ছা, যেটা আলোচনা করেছিলাম, কোনটা আলোচনা করেছিলাম? প্রশ্ন বলেছিলাম না? সেম প্রশ্ন, ওরকমই একটা প্রশ্ন থাকে, যেমন হ্যাঁ, এসএসসি সিএইচএসএল এক্সাম কেউ দিয়েছো? এসএসসি সিএইচএসএল, এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছিল যে কোন অঙ্গ বা গ্রন্থি শরীরের তাপমাত্রা বজায় রাখে? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল না হাইপোথ্যালামাস? হাইপোথ্যালামাস গ্রন্থি শরীরের তাপমাত্রা বজায় রাখে। দেখো, হাইপোথ্যালামাস যেটা মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই তো? এবং এটি মৌলিক শারীরিক ক্রিয়াকলাপে নিয়ন্ত্রণ করে থাকে। কিছু কিছু হাইপোথ্যালামাস বিশৃঙ্খলা হরমোন এবং ওজনের সমস্যার দিকে পরিচালিত করে থাকে। কিছু কিছু আছে হাইপোথ্যালামাস। আমরা এই দেখি, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, রং চিনতে সাহায্য করে অপটিক ডিস্ক নাকি রড কোষ নাকি কোন কোষ নাকি আইরিস? কোনটা হবে? রং চিনতে সাহায্য করে কোনটা বলো তো? রং চিনতে সাহায্য করে, রং চিনতে সাহায্য করে, রং চিনতে, রং চিনতে, রং রং যে আমরা যে চিনি, ঠিক আছে, কোন রং কি রঙের, এই চেনার জন্য কি সাহায্য করে? আমি যে অপশনগুলো দিয়েছি, কোনটা হবে? অপটিক ডিস্ক নাকি রড কোষ নাকি কন কোষ নাকি আইরিস? বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, আমরা যে দেখেছি চোখের যে রেটিনা, এই চোখের যে রেটিনা আছে, জানো আমাদের চোখে, এই চোখের রেটিনায় থাকা শঙ্কু কোষগুলি রং চিনতে সাহায্য করে। এই শঙ্কু কোণগুলো চোখের কোন কোষ দৃষ্টির রঙকে চিহ্নিত করতে সাহায্য করে? সেম এই ধরনের প্রশ্নটি আছে বা রং চিনতে সাহায্য করে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোন কোষ। ঠিক আছে? আচ্ছা, কিভাবে রং চিনতে সাহায্য করে? দেখো, চোখের রেটিনায় থাকা আমাদের এই কোন কোষ বা শঙ্কু কোষগুলো হালকা সংবেদনশীল রঞ্জক হয়ে থাকে এগুলো। এবং এই শঙ্কু কোষগুলো, অর্থাৎ কোন কোষ, যেটা আলো শনাক্ত করে থাকে এবং তখন তারা মস্তিষ্কে সংকেত পাঠিয়ে দেয় যখন আলো শনাক্ত করে। বুঝতে পেরেছি? এবং কোন কোষগুলো কি করে? এই কোষগুলো রং শনাক্ত করতে সাহায্য করে। ১ নম্বর, অবশ্যই কোন কোষ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এই টপিকটা ভালো করে মাথায় রাখবে। এবং সুস্থ মানুষের চোখে ৩ ধরনের শঙ্কু কোষ থাকে। কয় ধরনের?
এবং প্রতিটি শঙ্কুতে প্রায় 100টি ভিন্ন রঙের সেট নিবন্ধন তৈরি করতে পারে তারা। 100টি। এবার যদি আমরা দেখি একটা প্রশ্ন ঠেলে দিচ্ছে এখানে যে বর্ণান্ধতা। সকলে শুনেছো বর্ণান্ধতা কি? যখন কেউ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না তখন তাকে বর্ণান্ধতা বলা হয় থাকে, তাই তো? সেটা একটা আলাদা বিষয়। এখানে এই বিষয়টাকে একটা, এটা হচ্ছে রং চেনার অক্ষমতা। বুঝতে পেরেছো? রঙের মধ্যে পার্থক্য করতে না পারার অক্ষমতাকে বর্ণান্ধতা। বর্ণান্ধতা সাধারণত জেনেটিক মিউটেশনের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকে। লাল এবং সবুজ রং হচ্ছে রঙের দৃষ্টি ঘাটতির সবচেয়ে সাধারণ রূপ, এটা লাল আর সবুজ রং। আর নীল ও হলুদ রঙের মধ্যে পার্থক্য করতে না পারার অবস্থাকে ট্রাইনো, ঠিক আছে, ট্রাইটানোপিয়া বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। নীল আর হলুদ রঙের পার্থক্য করতে না পারাকে আমরা কি বলছি? ট্রাইটানোপিয়া। কি? ট্রাইটানোপিয়া। ঠিক আছে, ট্রাইটানোপিয়া অবশ্যই মাথা রাখতে হবে, ট্রাইটানোপিয়া। উত্তর লেন্স সে তো চোখ চ্যাপ্টার, সে তো সে বিষয়টা আলাদা, ওটা ভৌত বিজ্ঞান চ্যাপ্টারে পড়ছে, ভৌত বিজ্ঞানের অধ্যায়ে পড়ছে। বুঝতে পেরেছো? চলো। একটি স্থানীয় বা সাধারণ সংবেদনশীলতাকে হ্রাস করে। কে বলতো? কোন জিনিসটা? স্থানীয় হ্যাঁ, আমি অপশন দিচ্ছি। স্থানীয় বা সাধারণ সংবেদনশীলতাকে হ্রাস করে সবসময়। গ্লুকোজ, রক্ত, অক্সিজেন না চেতনানাশক পদার্থ? দেখো, চেতনানাশক পদার্থগুলো সাধারণত সংবেদনশীলতাকে হ্রাস করে থাকে, চেতনানাশক পদার্থ, ঠিক আছে? চেতনানাশক পদার্থগুলো সবসময় কি করে? সংবেদনশীলতাকে হ্রাস করে, ঠিক আছে? স্নায়ুতন্ত্র থেকে কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু ক্লিয়ার হচ্ছে, অবশ্য মাথায় রাখবে। যা রেলের এক্সামের চেতনানাশক পদার্থ অনেক আছে, অনেক। যায় নেই চেতনানাশক পদার্থ। হ্যালো, প্রশ্নটা কি করেছিলাম? যে সাধারণ সংবেদনশীলতাকে হ্রাস করে। হ্যাঁ। আচ্ছা, তোমরা জানো যে চেতনানাশক একটা ওষুধ আছে, কি জানো? হুম। এই চেতনানাশক যেটা হচ্ছে, অনেক যে কৃত্রিম যেটা স্থানীয় চেতনানাশক পাওয়া যায়, যেমন ধরো প্রোকেইন নামে বাণিজ্যিক নাম যেটা হচ্ছে নভোকেইন, লিডোকেইন যেটা হচ্ছে টেট্রাকেইন যাকে বলা হয়, এবং কোকেনের পরে স্থানীয় যেটা অ্যানেস্থেটিক্সের নাম, যেটা কেইন দিয়ে শেষ করার নিয়ম আমরা দেখেছি। এগুলো আলাদা, চেতনানাশক অনেক পদার্থ থাকে, ঠিক আছে, এগুলো আলাদা জিনিস। ডায়াজিপাম ওষুধ, এটা ওষুধ, এগুলো ওষুধের পর্যায়ে পড়ছে। মানে অজ্ঞান পার্টির ওষুধ যাকে বলা হয়, বুঝতে পারছো? অজ্ঞান করার ওষুধ, অজ্ঞান করে যায় না, বুঝতে পেরেছো? চেতনানাশক পদার্থ, চেতনানাশক জিনিস, এগুলো হচ্ছে সাধারণ সংবেদনশীলতা সেটা হ্রাস করে দেয় এগুলো, আমাদের সাধারণ যে সংবেদনশীলতা। পরবর্তী, কর্টি, অর্গান অফ কর্টি কার সহিত যুক্ত বলতো? অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি কার সহিত যুক্ত, কার সাথে যুক্ত? দেখা, শোনা, ল্যাকটিক অ্যাসিড না ভারসাম্য? কার সাথে যুক্ত? দেখা, শোনা নাকি অর্গান অফ কর্টি? অর্গান অফ কর্টি সোনার সাথে, রাইট অ্যান্সার, সোনার সাথে যুক্ত। এটা কানেই অবস্থিত, বুঝতে পেরেছো? অর্গান অফ কর্টি কোথায় অবস্থিত? আমাকে জানতে হবে যে অর্গান অফ কর্টিটা কোথায় থাকে, তাহলে সহজে উত্তরটা বের করে ফেলবো আমরা।
এই অর্গানো কর্টি, যেটা হচ্ছে কর্টি, এই কর্টি অঙ্গটি কোথায় যুক্ত? কানের সাথে যুক্ত কর্টি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই সঠিক অ্যান্সারটা আমরা সোনার সাথে যুক্ত। আচ্ছা, রেটিনার কোন অংশে দৃষ্টি সর্বোচ্চ হয় বলো তো? ভিট্রিয়াস বডি, না ব্লাইন্ড স্পট, নাকি ফোভিয়া, নাকি কোরোয়েড? ফোভিয়া, ফয়োকার ফোভিয়া। এই ফোভিয়ার সাথে কিন্তু দৃষ্টি সর্বোচ্চ এখানে, এটি চোখের রেটিনাতে অবস্থিত করে একটা গহু, ঠিক আছে, মাথা রাখবে সকলে। পরবর্তী ক্লাস তো করিয়েছি, আবার করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম বলো তো? 1350। চোখের বাইরে যে তন্তুযুক্ত আবরণকে আমরা কি বলি বলতো? চোখের বাইরে যে তন্তুযুক্ত আবরণ, তাকে আমরা কি বলে থাকি? এগুলো জানা দরকার। চোখের বাইরে যে চোখের বাইরে তন্তুযুক্ত আবরণকে আমরা স্ক্লেরা বলি, স্ক্লেরা। দন্তস্বয় কয় লয়কার, স্ক্লেরা। বুঝতে পেরেছো? স্ক্লেরা। এটা চোখের বাইরে একটা তন্তুযুক্ত আবরণ। এটি চোখের কি করে? আই বলের আকৃতি বজায় রাখে সবসময়। চোখের আকৃতি সুন্দর। আচ্ছা, পরবর্তী, কানের কোন অংশ শব্দ তরঙ্গকে তড়িৎ বা বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন করে থাকে? কানের কোন অংশ শব্দ তরঙ্গকে তড়িৎ বা বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন? অডিটরি ক্যানাল, না পিন্না, না টিম্প্যানিক মেমব্রেন, না ককলিয়া? নো নো, ককলিয়া হবে, ককলিয়া। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবে, ককলিয়া। এই ককলিয়া, ঠিক আছে, যেটা কি করে? এই ককলিয়া হচ্ছে শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন করে। আচ্ছা, স্পাইনাল নার্ভ, এই স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া বলো তো? 10 জোড়া, 12 জোড়া, 15 জোড়া, না কোনোটিই নয়? উত্তর দাও, সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। তাহলে কত জোড়া হবে? মানুষের শরীরের যে স্পাইনাল নার্ভ, এটা কত জোড়া? 8 জোড়া। দেখো, মানুষের শরীরে স্পাইনাল নার্ভ এটা হচ্ছে 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া, মাথায় রাখবে। বুঝতে পেরেছো কত জোড়া? 31। এগুলো মেরুদণ্ডের স্তম্ভের দুই পাশে অবস্থিত। মেরুদণ্ডের যে স্তম্ভ আছে তার দুই পাশে এটা অবস্থিত, ঠিক আছে। স্পাইনাল নার্ভ, যেখানে সার্ভিকাল স্নায়ুর জোড়া হচ্ছে 4টি, থোরাসিক স্নায়ুর জোড়া হচ্ছে 12টি, কটিদেশীয় স্নায়ুর জোড়া হচ্ছে 5টি, স্যাক্রাল স্নায়ুর জোড়া হচ্ছে 5টি, কোসিজিল, ঠিক আছে, স্নায়ুর জোড়া হচ্ছে 1টি। স্পাইনাল নার্ভ কি করে? স্পাইনাল নার্ভগুলো মেরুদণ্ডের কলামের প্রতিটি পাশে অবস্থিত থাকে, এটা মাথায় রাখবে। এবং এগুলি পেরিফেরাল স্নায়ুতন্ত্রের অংশ প্রতিটি, এবং এগুলো শরীরের একটি নির্দিষ্ট অংশকে সংবেদনশীলতা এবং গতিশীলতা সরবরাহ করতে সাহায্য করে। মানুষের স্পাইনাল স্নায়ুর সংখ্যা কত? এই প্রশ্নটি কিন্তু WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম 2019, মানুষের স্পাইনাল স্নায়ুর সংখ্যা কত, পরীক্ষায় কিন্তু এসেছিল। বুঝতে পেরেছ? মানুষের শরীরের মোট 31 জোড়া স্পাইনাল স্নায়ু থাকে, ঠিক আছে। এই প্রশ্নটি আবার, হ্যাঁ, RRB এক্সামে, রেলওয়ে এক্সামে এসে থাকে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন ঘুরিয়ে দিবে। হ্যাঁ বলছি, তারা প্রশ্নটা ঘুরে দেবে। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সেম প্রশ্ন, উত্তর 31 জোড়া।
কত জোড়া? ৩১ জোড়া। মাথা। আচ্ছা, বক্ষ দেশীয় স্নায়ুর সংখ্যা কত? মাথায় রাখবে ১২ জোড়া। কোটি দেশীয় স্নায়ুর সংখ্যা, কোটি দেশীয় স্নায়ুটা কি বলেছিলাম? এটা হচ্ছে পিঠের নিচের দিকে অঞ্চল। ৫ জোড়া কোটি দেশীয় স্নায়ু। এবং ত্রিকাস্থি দেশীয় স্নায়ু যেটা হচ্ছে ৫ জোড়া। পুচ্ছ দেশীয় স্নায়ু, ঠিক আছে, পুচ্ছ দেশীয় স্নায়ু এটা হচ্ছে ১ জোড়া থাকে পুচ্ছ দেশীয় স্নায়ু। বুঝতে পেরেছি? এবং গ্রীবা দেশীয় স্নায়ু যেটা হচ্ছে ৪ জোড়া। ৪ জোড়া নয়, এটা হচ্ছে ১ জোড়া হবে গ্রীবা দেশীয়। শেষ প্রশ্ন, তারপরে পরবর্তী ক্লাসে আলোচনা করবো এই টপিক থেকে। আচ্ছা, কোন সূচকটি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহার করতে পারে? দৃষ্টি প্রতিবন্ধী যেসব শিক্ষার্থী সেগুলো ব্যবহার করতে পারে তারা হলুদ, পেটুনিয়া পাতা না লিটমাস নাকি ভ্যানিলা? কোন সূচকটি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে? ভ্যানিলা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এদের মধ্যে ভ্যানিলা সবচাইতে আমরা বলেছি ঘ্রাণ সূচক, তাই এটি দৃষ্টি প্রতিবন্ধীরা সহজেই ভ্যানিলার গন্ধ শুনে নিতে পারে। বুঝতে পেরেছো ব্যাপারটা? কি বলতেছ? শাসন ব্যবস্থা মণিপুরে? হ্যাঁ হ্যাঁ, শাসন ব্যবস্থা জারি হয়েছে। কত নম্বর ধারাতে বলতেছ? হ্যালো? ৩৫৬, হ্যাঁ ৩৫৬। কি মানে ওটা ২০২৪ সালে? আজকেই শাসন ব্যবস্থা জারি হয়েছে? একবার তো মণিপুরে অনেক আগে যেটা ২০২৪ সালে আগস্ট মাসে হয়েছিল। আচ্ছা, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয় এগুলো ফলো করো তো, মানে দেওয়া হয়? হ্যালো, আমাদের টেলিগ্রামে মক টেস্ট নেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি। হার টিকেট নম্বর ৩৫৬ হবে। দ্রৌপদী মুর্মু, তাই তো? অধীনে। আর মণিপুরের মুখ্যমন্ত্রী কে ছিল তখন পদত্যাগ করে ৪ দিন পর? মণিপুরের মুখ্যমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করা? একজন মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করেছিল, তাই তো? বীরেন সিংহ। বীরেন বীরেন সিংহ। বীরেন সিংহ, ঠিক আছে। এই বীরেন সিংহ যখন পদত্যাগ করছে, পদত্যাগ করার ৪ দিন পর গত ২ বছর ধরে জাতীয়তা একটা সংহিতা দেখা গিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে ১৩ই ফেব্রুয়ারি হয়েছিল, তো কালকেই হয়েছে মনে হচ্ছে না? বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছ থেকে প্রতিবেদনটা নেওয়া হয়েছে পাওয়ার পর, তাই তো? ৩৫৬ অনুচ্ছেদ এটি ঘোষণা জারি করা হয়েছে। ৩৫৬। হ্যাঁ, সংবিধান থেকে দিয়েছে। এই আদেশে বলা হয়েছিল, এই আদেশে ঘোষণা করার পর বলা হয়েছিল যে ভারতের সংবিধানের বিধান অনুসারে সেই রাজ্যের সরকার পরিচালনা করা যাবে না, তাই তো? অর্থাৎ মণিপুরের সরকারের
একটা বিবৃতি একটা কোথায় উঠে এসেছে যে মণিপুর বিধানসভা স্থগিত থাকবে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছে যে বিধানসভা ভেঙে দেওয়া হয়নি, অর্থাৎ রাজ্য বিধানসভা প্রায় মেয়াদ যেটা ২২৭ সাল পর্যন্ত, তাই তো? রাজ্যের যে বিধানসভার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, তাই তো? বিধানসভার মেয়াদ কত? হুম। হুম। আচ্ছা, টেলিগ্রামে মক টেস্টগুলো ফলো করো, ঠিক আছে? ম্যাথের রিজনিং এর নাও, ওগুলো নিয়ে লাভ নাই। ম্যাথ রিজনিং, এর যদি থাকে প্র্যাকটিস বুক, যদি আলাদা থাকে নিয়ে নাও। জিকে যে অনেক আলোচনা হচ্ছে, অনেক পিডিএফ পেয়ে যাবে। ম্যাথ রিজনিং যদি থাকে আলাদা করে নিয়ে নাও, ঠিক আছে? কিসের? রেলের? কারেন্ট অ্যাফেয়ার্সের? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যদি বলো আমি আমাকে সাজেস্ট করে দেবো। আমি যদি দেখে থাকো অবশ্যই বলবো, আমি সাজেস্ট করে দেবো, ঠিক আছে? ভালো হলে কেন বলবো না। হুম। ঠিক আছে, থাকলে পাঠিয়ে দেবো। আছে? ঠিক আছে, পাঠিয়ে দেবে, দেখ। হ্যাঁ, ভালো কাজই করতেছো, লিখে নাও প্রশ্নগুলো। ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।